2 মাসের বাচ্চাকে রেখে যখন আপু পালিয়ে যায়, তখন 16 বছরের আয়রাকে জোর করে নিজের দুলাভাইয়ের সাথে বিয়ে দিতে চায় পরিবার। বিয়ে করব না বলায় মা বাবার হাতে প্রচণ্ড মার অবধি খেয়েছিল আয়রা। নিজের মা বাবা আপন ভাবা মানুষগুলো যেন মুহূর্তের মধ্যে পাল্টে যায়। আয়রার পরিবার গ্রামে থাকে। আয়রার আপাকেও বড়লোক বাড়ির ছেলে ভালোবেসে বিয়ে করায় আপাও বিয়ের পর শহরে চলে যায়। আপার শ্বশুর বাড়ি কেউ বেঁচে নেই। মা বাবা অত্যন্ত লোভী প্রকৃতির মানুষ। তাই তো আপা চলে যাওয়ায় যদি দুলাভাই তাদের খোঁজ খবর না নেয়, টাকা পয়সা না দেয়, তাহলে চলবে কিভাবে? আপার বড্ড আদরের ছিল আয়রা। ছোট্ট আয়রাকে খুব ভালোবাসতো আলো। আলো হলো আমার বড় আপার নাম। ভাবনার মধ্যে কখন যে আম্মা আমাকে কি বলেছে আমি বুঝতে পারছি না। কিরে সেরি, কহনতে ডাক পারি তোরে হনস না? যা জলদি তৈরি হইয়া আয়, হট্ট পর মৌলবি সাব আইব বিয়া পড়াইতে। মা আমি কতবার বলবো আমি দুলাভাইকে বিয়ে করতে পারবো না। সে আমার আপার স্বামী। আমার কথায় মা প্রচণ্ড রেগে গেল। আমার চুলের মুঠি ধরে বলল, ড্যাশ ঘরে ড্যাশ, এতদিন খাওয়াইয়া পড়াইয়া বড় করছি তোরে, এই লাইগা আইসকা আমার কথা শুনবি না? তুই বিয়া না বসলে তোর দুলাভাই আরেকটা বিয়া করব। পরে ওই দুধের বাচ্চার খিতা হইব ভাইবা দেখছস তুই? তোর আফাই তোরে বহুত ভালোবাসত। মুখ পুরি কোন নাগরের হাত ধইরা এমন ফুটফুটে বাচ্চা থুইয়া গেলগা আল্লাহ জানে। মায়ের কথা ঠিক, অন্য কেউ বাচ্চাটাকে কিভাবে রাখবে? আর আমি নিজেরই তো একটা বাচ্চা পালন করতে পারবো না। আমি তো ঠিক মতো বাচ্চা ধরতেই পারি না। আর আপার সংসার, আপার বর, তাকে কিভাবে ছিহ! আম্মা আমার কথা একবার ভাবো। আমি কিভাবে আদিল ভাইয়াকে বিয়ে করব? আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমার দ্বারা এই বিয়ে সম্ভব না। আপার জায়গায় আমি নিজেকে কল্পনাও করতে পারি না। ড্যাশ, আর কথা যেন না শুনি। বিয়া করবি না হইলে তোর বাপ তোরে কাইটা হালাইব। আর ঢং করিস না। বইন আরেক নাগর লইয়া পালাইছে, আর তুই খাড়া। তোরও কি কেউ আসেনি? শিখ মা, নিজের মেয়েকে কেউ এভাবে বলতে পারে? এমন নিচু মন মানসিকতা কিভাবে হয়? আমার নিজের মা তো, তুমি এত নোংরা ভাষা কিভাবে ব্যবহার করো? আইসে আইসক্যা তোরে টোকাইয়া পাইক্যা পালছি বইলা এমন চ্যাটাং চ্যাটাং কথা কইবার পারোস? নিজের বাপ মা তো ফালাইয়া গেছে। দেখগা তোর বাপেরও নাম নাই, বেজন্মা মাইয়া পালছি। আজকে হে আমার কথা শোনে না। মায়ের কথায় পায়ের নিচের মাটি সরে গেল। কি বলছে সে? আমার মা বাবা নয়? তারা আমার পালিত মা বাবা। আমাকে কুড়িয়ে পেয়েছে, আমার বাবা নাই। চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। আমি নিজেকে সামলাতে ব্যর্থ হচ্ছি। আদিল ভাইয়া খুব ভালোবাসে আপাকে। আপার এভাবে চলে যাওয়া সে একদম মেনে নিতে পারেনি। আপা পালিয়ে গেছে আজ 10 দিন। কয়েকদিন আদিল ভাইয়া খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। নিজেদের রুমের দরজা আটকে পড়ে থাকেন। যেই বাচ্চা মেয়েটা ভাইয়ার কলিজার টুকরা ছিলেন, আপা চলে যাওয়ার পর একবারও বাচ্চাটাকে দেখতে আসেন নাই। ভাইয়ার কি এমন হলো যে আমাকে বিয়ে করার মতো প্রস্তাব বাবা মাকে দিলেন? সে তো আপাকে ভালোবাসে, তাহলে এত তাড়াতাড়ি আমাকেই কেন বিয়ে করতে চাই? সব হিসাব নষ্ট হয়ে যাচ্ছে। আম্মা এসে আমার চোখের পানি মুছিয়ে দিয়ে মাথায় ওড়না ভালোভাবে টেনে দিয়ে ড্রয়িং রুমে সবার সামনে নিয়ে যায়। নিজের অনিচ্ছাকৃতভাবে 3 কালেমা পড়ে আদিল ভাইয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। আদিল ভাইয়ের দিকে তাকিয়ে কিছু বুঝতে পারলাম না। চেহারায় গম্ভীর্য ধরে রেখেছে, দেখে কেউ বলতে পারবে না সে কি চাচ্ছে। রাত 12টা বাজে। বাচ্চাকে মা ঘুম পাড়িয়ে নিজের কাছে রেখে দিয়েছে। আমাকে আদিল ভাইয়ের রুমে বসিয়ে রেখে, যেই রুমে এতদিন আপা থাকতো, আপা ঘুমাতো, সেই খাটের ওপর আজ আমি বসে আছি। নিয়তির কি নির্মম পরিহাস! আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, অথচ আদিল ভাইয়ের আসার নাম নাই।
ওনার জন্য অপেক্ষার কোনো মানে আমি খুঁজে পাচ্ছি না, তাই এক সাইড হয়ে ঘুমিয়ে গেলাম। আচমকা কেউ আমাকে ছুঁড়ে ফেলায় ফ্লোরে পড়ে প্রচণ্ড ব্যথা পেলাম। উপুর হয়ে পড়ায় মাথায় আঘাত পেলাম বেশি। ঘুমের মধ্যে এমন হওয়ায় কিছু বুঝতে পারলাম না। সামনে তাকিয়ে দেখি আদিল ভাই দাঁড়িয়ে রাগে ফুঁসছে। কি হলো কিছুই বুঝতে পারলাম না। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আসি শুধু আমি তার দিকে। সে রাগী কণ্ঠে আমাকে বলল, তোর সাহস কি করে হয় আমার আর আলোর বিছানায় ঘুমানোর? মা আমাকে এখানে রেখে গেছে, চোখ লেগে আসছিল তাই ঘুমিয়ে পড়ছিলাম। আমার কথায় উনি এবার ফ্লোরে হাঁটু গেড়ে বসলেন। আমার চুলের মুঠি ধরে রেখে এক হাত দিয়ে অন্য হাত দিয়ে থুতনি চেপে ধরে রেখেছেন। পুরুষালী শক্ত হাতের এমন ধরায় মাথা ব্যথা হতে শুরু করলো। আদিল ভাইকে আমি চিনতে পারছি না। এটা কোন আদিল ভাই? তুই কি ভাবছিস তোর সাথে সংসার করতে আমি বিয়ে করেছি? তোর বোন আমাকে ধোঁকা দিয়েছে। তুই সব কিছু জেনে কিভাবে সাহায্য করতে পারলি আলোকে? আদিল ভাই আমার লাগছে, আমাকে ছাড়ুন, ব্যথা পাচ্ছি আমি। আর কি আবোল তাবোল বকছেন? আমি কিছুই জানতাম না। আদিল ভাই এবার আমাকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালেন। আমি এবার উঠে দাঁড়ালাম। ঘুম এবার আমার পুরোপুরি কেটে গেছে। উনি এসব কি ভাবছে? আমি আপুকে পালাতে সাহায্য কেন করব? তোর বোন আর তুই যেই খেলা শুরু করেছিস আমার সাথে, এর ফল তো তোদের ভুগতেই হবে। খুব ভালোবাসতো না তোকে তোর বোন? তোর গায়ে কোনো আঘাত সহ্য করতে পারতো না? তাহলে দিন গোনা শুরু করে দে। এই আদিল কতটা খারাপ হতে পারে তোর বোনকেও খুঁজে বের করব আমি। সে এবার যেখানেই থাকুক। উনি কথা শেষ করে রুম থেকে বেরিয়ে গেল। আমি আমার রুমে যেতে পারবো না, কারণ ওখানে মা বাবা ঘুমিয়েছেন। ফ্লোরের এক কোণে বসে পড়লাম। নিজের ভাগ্যকে কি বলবো আমি? আজ কিছু না করেও সব আমার সাথে ঘটে যাচ্ছে। নিজের ভালোবাসার মানুষটিকে কি জবাব দেব আমি? সে তো আমার জন্য অপেক্ষা করছেন। আপা আমাকে খুব ভালোবাসতো ছোট থেকেই। দেখতাম আমার সব কাজ সে নিজের হাতে করত। আমাকে খাবার খাওয়ানো থেকে শুরু করে ঘুম পাড়ানো। আপার কলেজ জীবন থেকে আদিল ভাইয়ের সাথে প্রেম হয়। এরপর বিয়ে। আদিল ভাইয়ের টাকার দিকে তাকিয়ে মা বাবাও তাদের বিয়ে মেনে নেয়। বিয়ের সময় আদিল ভাইকে এক শর্ত দেওয়া হয়, আমাকে তাদের সাথে রাখতে হবে। আদিল ভাই আপাকে প্রচণ্ড ভালোবাসে। আপার এক কথায় রাজি হয়ে যায়। বিয়ের পর আদিল ভাইয়া সব সময় আব্বা আম্মার খরচ বাবদ মোটা অঙ্কের টাকা পাঠায়। বাবা মা তো এতে আরও খুশি হন। আমিও গ্রাম থেকে বেরিয়ে এসে ঢাকা শহরে আপার সাথে বেজায় খুশি। আমাকে এখানে এক স্কুলে ভর্তি করিয়ে দেয়। আমাকে দিয়ে আসা ও নিয়ে আসা আপাই করত। গ্রামের সহজ সরল আপা যেন ঢাকায় এসে আধুনিক হয়ে গেল। কি সুন্দর লাগতো আপাকে। সুন্দর সুন্দর ড্রেস পরতো। এতে আদিল ভাই আপাকে কিছু বলতো না। আপা নিজের মতো থাকতো। এখানে এসে অনেক বন্ধু বান্ধবও বানিয়ে নিয়েছে। সে আমাকে স্কুলে দিয়ে তাদের সাথে ঘুরতে চলে যেত। রাত ৩টা, আদিল ভাইয়ের খবর নাই। এভাবে বসে থাকলে হবে না। যাকে স্বামী হিসাবে মানি না তার সাথে সংসার, এটা সম্ভব না। আমার এখান থেকে পালাতে হবে। কিন্তু বাচ্চাকে রেখে যাব একা? আপার একমাত্র স্মৃতি, একে এখানে রেখে যাইতে মন টানে না। আমি কোথায় যাব তার ঠিক নাই, তবে বাবুকে এখানে একা রেখে যাব না। বাচ্চাটার এখনও নাম রাখা হয় নাই। কি সুন্দর গোলগাল চাহনি, দেখলে যে কারোই মায়া লেগে যাবে। কোথাও গেলে তো টাকা লাগবে। আপুর আলমারি খুলে বেশ কিছু টাকা পাওয়া গেল। সবগুলো নিয়ে নিলাম। কেউ ওঠার আগেই পালাতে হবে। আমি আমার রুমে গিয়ে দেখি বাবা মা ঘুম। বাচ্চাটা উঠে আঙ্গুল খাচ্ছে, হয়তো ক্ষুধা পেয়েছে। ব্যাগের মধ্যে বাবুর জামা, ডাইপার আর দুধের কৌটা, গরম পানি ফ্লাক্স আর বাবুর ফিল্টার নিয়ে নিলাম। বাবু হওয়ার পর শুধু একদিন আপু খাওয়াইছিল। এরপর থেকে পাউডার দুধ গুলে খাওয়ানো হয়। সব নিয়ে আমি বাবুকে কোলে নিয়ে নিলাম। পা টিপে টিপে সাবধানে হাঁটতে হাঁটতে গেলাম। বাড়ি থেকে অনেক দূর চলে আসলাম।
খুব ভয় লাগছে, ধরা খেলে আমার জীবন শেষ আজ। রাস্তা জুড়ে কেউ নেই, একটা কুকুরেরও সন্ধান পাওয়া যাবে না, গাড়ি তো দূর। আল্লাহর নাম নিয়ে বের হয়েছি, কোথায় যাব জানি না, কিন্তু এখান থেকে আমায় পালাতে হবে। আজকে আদিলের ব্যবহারে আমি বুঝে গেছি উনি স্বাভাবিক না, কতটা হিংস্রতা আছে ওনার মাঝে। সামনে তাকিয়ে আদিলকে দেখে অন্তরাত্মা কেঁপে উঠল আমার। আজ আমার কি হবে? উনি একটু একটু করে আমার সামনে আগাচ্ছে। আমি ভয়ে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছি। কি ব্যাপার? আমার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছিস তুই? আমাকে চুপ থাকতে দেখে উনি এবার আমার কোল থেকে বাবুকে টেনে নিয়ে গেল। আমি দিতে চাচ্ছিলাম না, কিন্তু আমার থেকে উনি বাবুকে জোর করে নিলেন। আমার হাত পা কাঁপছে সামনে কি হবে ভেবেই। কি জিজ্ঞেস করছি? বাচ্চাকে নিয়ে পালাচ্ছিস? তা ঠিক, কোথায় যাচ্ছিস? আপার কাছে? এর মানে তুই জানোস তোর আপা কই? আমি কি বলবো? আমি সত্যিই জানি না আমার আপা কোথায় গেছেন। আপার কথা মনে হতেই বুকের মাঝে শূন্যতা অনুভব করলাম। আজ প্রায় 11টা দিন আপার খোঁজ নাই। কোথায় আছে, কেমন আছে জানি না। আমি জানি না ভাইয়া, আপা কোথায়। আমি একা একাই যাচ্ছিলাম। তুই যাচ্ছিলি? সাথে আমার মেয়েকে সাথে নেওয়ার সাহস কোথায় পেলি? রাস্তা থেকে আমার হাত শক্ত করে ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল আয়রাকে। আয়রা অনেকটা শুকনা বললেই চলে, হাতের কবজি অনেক চিকন। আদিলের এই শক্ত করে ধরায় খুব ব্যথা পাচ্ছিল সে। ব্যথার চোটে কান্না করছে আর আদিলকে থামাতে বলছে, কিন্তু আদিল মনে হয় নিজের মধ্যে নাই। বাড়ির মধ্যে এসে ছুঁড়ে ফেলল আয়রাকে। এত চেঁচামেচিতে বাবু ভয় পেয়ে কান্না জুড়ে দিল। আয়রার মা বাবা দ্রুত রুম থেকে বেরিয়ে এই অবস্থা দেখে আদিলকে বলল, আদিল আব্বা, কি হয়েছে? এমন চিল্লাচিল্লি করো কে? আর মনাই তোমার কোলে কিতা করে? আমার থেকে ভালো আপনার ছোট মেয়ে বলতে পারবে আম্মা, ওকেই জিজ্ঞেস করুন। কিরে জামাই বাবা যে কি কয়, কি হয়েছে? মায়ের কথায় আয়রা ফুঁপিয়ে কেঁদে ওঠে। মা, তুমি আমাকে বিশ্বাস করো, আমি জানি না আপা কোথায় গেছে বা কোথায় আছে। আম্মা, আপনার মেয়ে আমার এই বাচ্চা মেয়েটাকে নিয়ে পালাচ্ছিল। ও কোথায় যেত? নিশ্চিত আলো কোথায় আছে সেটা ও জানে, তাই ওখানেই যাচ্ছিল। আদিলের কথা শেষ করার আগেই আয়রার মা গিয়ে আয়রাকে তুলে মারতে থাকে। বড়টাই কার লগে গেছে তুই জানতি, এরপরও আমাকে জানাস নাই? এখন এই দুধের মাইয়া লইয়া কার কাছে যাইতেছিস? মা, আমার লাগছে, আমি সত্যি বলছি মা, জানি না আপা কোথায়, আমাকে বিশ্বাস করো। আম্মা, ওকে ছেড়ে দিন, বাবুকে নিয়ে আপনারা ঘুমিয়ে পড়ুন। আদিল ভাইয়ের কথায় মা এবার আমাকে ছেড়ে চলে গেলেন। আমাকে ওখান থেকে উঠে রুমে আসতে বলে চলে গেল সে। আমি রুমে গেলে যদি আবার আমাকে মারে এই ভয়, আমি এখনও সেখানেই বসে আছি। এর আগে আম্মা আমাকে গালাগাল দিলেও কখনো মারেন নাই। আজকে যা হচ্ছে আমার সাথে, তার ওপর সবার মার। শরীরে প্রচণ্ড ব্যথা হচ্ছে, মনে হচ্ছে আমি এখনও বেঁচে আছি কেন? এইসব আর ভালো লাগে না। কেন রে আপা, আমাকে এই দোজগের মাঝে রেখে চলে গেলি? সবাই ভাবছে আমি তোকে পালাতে সাহায্য করেছি। আমি জানি তুই কোথায়। দেখ, কেউ এটা বিশ্বাস করছে না যে আমি জানি না তুই কোথায়। ফিরে আয় আপা। তোর মেয়েটার কথাও কি তোর মাথায় আসলো না? যেখানে আমার মতো অনাথ মেয়েকে মায়ের আদর দিয়ে বড় করেছিস, সেখানে নিজের পেটের সন্তানকে একা রেখে কিভাবে গেলি? তোর অন্তর কাঁপেনি রে আপা একা আমাদের রেখে যেতে? আমি খুব কষ্টে আছি রে আপা। আয়রা যাচ্ছে না দেখে আদিল আবার আসে, এসে আয়রাকে নিয়ে রুমের দরজা আটকে দেয়। এরপর আয়রার মুখ বেঁধে দেয়। আয়রার হাত দিয়ে মুখ খোলার চেষ্টা করলে হাত দুটো পিছনে নিয়ে বেঁধে দেয়। আয়রা বুঝতে পারছে না আদিল তার সাথে কি করতে চাচ্ছে। আয়রাকে চেয়ারের সাথে বেঁধে দিয়ে আয়রার সামনে বসে। আমাকে কি তোরা দুই বোন পাগল পেয়েছিস? একজন একা পালাবে, আর একজন আমার বাচ্চা নিয়ে। সত্যি বলে ছেড়ে দিতাম। আমি জানি তুই জানিস আলো কোথায়। আলো তোকে বাবুকে নিয়ে তার কাছে চলে যেতে বলেছে, তাই না?
আদিল ভাইয়ের কথায় আমি কিভাবে উত্তর দেব? সে তো আমার মুখ বেঁধে রেখেছে। আমি কথা বলার চেষ্টা করলে বেঁধে রাখার জন্য অদ্ভুত আওয়াজ বের হচ্ছে শুধু। আলো জানতো আমি আলোকে খুব বেশি ভালোবাসি। কি করিনি আমি ওর জন্য? গ্রাম থেকে নিয়ে আসছি। ওর কথায় তোকেও আমাদের কাছে রেখেছি। কারণ ও তোকে ভালোবাসতো। ও বলার আগেই ওর বাবা মায়ের দায়িত্ব নিয়েছি। ওর বাবা মাকে নিজের বাবা মায়ের স্থান দিয়েছি। দিন শেষে কি করলো? আমাকে আর আমার বাচ্চাকে রেখে সে পালালো। আমি ভাবতাম আমি কাজের প্রেসারে ওকে সময় দিতে পারি না, আর ও আমার ওপর অভিমান করে আসে। অথচ কি সুন্দর আমার অগোচরে সেই বয়ফ্রেন্ড বানিয়ে ফেলছিল। আয়াজ ভাইয়ের কথায় আমি অবাক হয়ে আসি। হ্যাঁ, এটা সত্যি। আমি জানতাম না আপুর অন্য কারো সাথে সম্পর্ক হতে পারে। আমার গ্রামের সেই সহজ সরল আপু কিভাবে স্বামীকে ছাড়া অন্য কারো সাথে? আদিল ভাই আবারও শুরু করলো বলা। আমার আলো আগে অনেক সহজ সরল ভীতু ছিল। কিভাবে আমার আলো পাল্টে গেল? আমার আলো আমাকে ছাড়া কিছু বুঝতো না। অথচ সেই আলো ধীরে ধীরে অন্য এক অচেনা আলোতে পরিবর্তন হলো। কথার মাঝেই বাচ্চাদের মতো হু হু করে কেঁদে ওঠে আদিল ভাই। ওনাকে দেখে এবার আমার সত্যি কষ্ট লাগছে। আপুকে সে পাগলের মতো ভালোবাসতো। আমি এখন নিজেই অসহায় অবস্থায় আছি। ওনাকে সান্ত্বনা দিব? আমাকে ভুল প্রমাণ করে দিয়ে আদিল ভাই হাতে একটি গরম রড নিলেন। তোকে কষ্ট দিলে আলো ব্যথা পায়, তাই না? তোর এক ফোঁটা কষ্টও তো আলোর সহ্য হয় না। এবার দেখ আমি কি করি। আমি চোখ বড় বড় করে তাকিয়ে ভাবছি উনি কি করতে চাইছেন। গরম রড দিয়ে সে আমার শরীরে একটা একটা করে ছাঁকা দিচ্ছেন। যেখানে যেখানে গরম রড লাগছে সেখানেই ওইটার ছাপ পড়ে সাথে সাথে ফোসকা পড়ে উঠছে। ব্যথার শরীর জ্বলে যাচ্ছে। আয়রার দম আটকে আসছে। চিৎকার করে কাঁদতে পারছে না। মুখ বেঁধে রাখার ফলে অসহ্য ব্যথা সহ্য করতে না পেরে ওখানেই জ্ঞান হারায়। আয়রার এই কষ্ট দেখে আদিল অনেক শান্তি পাচ্ছে। বসে বসে হাসছে। সে কতদিন পর কাউকে এতটা কষ্ট দিল। সাইকোদের মতো দেখা যাচ্ছে তাকে। আয়রার হাতের মুখের বাঁধন খুলে দিয়ে সে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আজ কতটা মাস, না প্রায় 1 বছর পর আবারও কাউকে এতটা যন্ত্রণা দিয়েছে। আদিলের কলিজা এখন শান্তিতে ভরপুর। সে খুব সুন্দর ঘুমের আশায় চোখ বুজল। ভোরের আলো ফুটছে। সেই কখন জানালার ফাঁক দিয়ে সোনালি রোদ আয়রার মুখের ওপর পড়ছে। 16 বছরের কিশোরীর চেহারায় কি সুন্দর এক নিষ্পাপ ভাব ফুটে উঠেছে। অথচ কাল রাতে তাকে পশুর ন্যায় অমানবিকভাবে আঘাত করা হলো। বয়সটা একেবারে কমও না, আর না এত কিছু সহ্য করার মতো মানসিকভাবে বড় সে। কিন্তু সময় খারাপ বলে তার সব কিছু অভিজ্ঞতা হয়ে যাচ্ছে। ব্যথার চোটে এক কাঁধ থেকে আরেক কাঁধ হতে পারছে না আয়রা। চোখ খুলে নিজেকে মেঝেতে আবিষ্কার করলো সে। চোখ গেল তার সোজা বরাবর বিছানায় ঘুমানো আদিলের দিকে। ঘৃণায় চোখ ফিরিয়ে নিল আয়রা। খুব কষ্ট করে উঠে দাঁড়ালো সে। আজ এইসবের এক বিহিত তাকে করতেই হবে। এভাবে পড়ে পড়ে কষ্ট পাওয়ার মানে হয় না। আদিলকে দেখলে ভয় ঘৃণা দুটাই হয় আয়রার। আচ্ছা, আপার ওপর রাগের থেকে কি আদিল ভাই আমার ওপর এই কাজটা করলো? নাকি আদিলের এই অভ্যাস আগে থেকেই, যা আপু সহ্য করতে না পেরে পালিয়ে গেছে? আয়রা উঠে ড্রয়ার খুলে ব্রাম ক্রিম বের করে ওয়াশরুমে চলে গেল। প্রত্যেকটা আঘাতের চিহ্ন ফোসকা শরীরে ফুটে আসে। ফোসকা পড়ে আঘাতের জায়গাগুলোই মলম খুব ধীরে ধীরে লাগিয়ে বেরিয়ে আসে আয়রা। এখন তাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে, না হলে তার পুরো জীবন শেষ হয়ে যাবে। রুম থেকে বেরিয়ে দেখে তার মা নাস্তা বানাচ্ছে আর বাবা এসে টিভি দেখছে। নিজেদের রুমে উকি দিয়ে দেখে বাচ্চাটা ঘুমাচ্ছে। অন্যদিকে এক সুনামধন্য হাসপাতালের বিছানায় শুয়ে আছে একটা মেয়ে। মেয়েটির শরীরে অনেক আঘাতের চিহ্ন, তবে সেগুলো পুরনো, আর কিছু দাগ 11 দিন আগের। ডক্টর রাইমা মেয়েটির চেক আপ করে ভাইকে জানালো
মেয়েটির সাথে রাইমার ভাইয়ের গাড়ি অ্যাক্সিডেন্ট করে, আর সেখান থেকেই মেয়েটিকে রাইমাদের হসপিটালে আনা হয়। অ্যাক্সিডেন্ট অনেক বড় হওয়ায় মাথায় আঘাত পেয়েছে অনেক। মাথায় আঘাত পাওয়ার ফলে আজ 11 দিন হতে চলল মেয়েটি কোমায়, নাম ঠিকানা কিছু জানে না। মেয়েটির সাথেও কিছু ছিল না যে পরিচয় পাবে। রাইমার ভাই সাদ্দাম বলে ওঠে, দেখ রাইমা, অনেক দিন হলো তার খোঁজ কেউ নিচ্ছে না, নামও জানি না, তাহলে কিভাবে কি করব? আমরা ফেসবুকেতে পিক দিয়ে দেখি কেউ চেনে কি না। না ভাইয়া, ওকে অনেক অত্যাচার করা হয়েছে অনেক দিন যাবৎ, পুরো শরীরে মারের দাগ, আর কিছু দাগ তো যেদিন অ্যাক্সিডেন্ট করেছে ওই দিনের। ওর জ্ঞান ফিরুক, ওর থেকে জেনে খোঁজ নেব, তা না হলে যদি কোনো বিপদে পড়ে আবার। রাইমার কথা একেবারে ফেলে দেওয়ার মতো না। সাদ্দাম মেয়েটির দিকে তাকিয়ে আছে। কি সুন্দর একটা মেয়ে, কে এমনভাবে নির্যাতন করলো? ওদের কথার মাঝে মেয়েটার জ্ঞান ফিরে আসলো। সাদ্দাম আর রাইমা তাড়াতাড়ি ওকে ধরে বসালো খাটের। রাইমা মেয়েটিকে জিজ্ঞাসা করলো, আপু, এখন আপনি কেমন আছেন? জি, আমার কি হয়েছিল? মেয়েটির কথায় সাদ্দাম বলে, কি হয়েছিল? তখন মেয়েটির মাথায় সব আসলো। মেয়েটি আর কেউ না, আলো। আমি এতদিন এখানে, না জানি আমার মেয়েটি কেমন আছে, কি করছে। সাদ্দাম আর রাইমা অবাক হয়ে তাকিয়ে আছে। মেয়ে মানে ওর মেয়েও আছে? আচ্ছা আপু, আপনার নাম কি? এই অবস্থা কেন? আমার নাম আলো। আমি বাসা থেকে পালাতে গিয়ে মনে হয় ওনার গাড়ির সাথে ধাক্কা খেয়েছি। আমার 2 মাসের বাচ্চাটা আমার জন্য কান্না করছে হয়তো। বাসায় আমার স্বামী আর একমাত্র ছোট বোন আছে। ও নিজেই ছোট, কিভাবে যে আমার বাচ্চাটা সামলাচ্ছে আল্লাহ জানে। আলোর কথায় সাদ্দাম কষ্ট পাচ্ছে। কয়দিন আলোর পাশে বসে থাকতে থাকতে আলোকে ভালোবেসে ফেলেছে সাদ্দাম। ভালোবাসা কখন কার প্রতি হয় বলা মুশকিল। তাই তো সাদ্দামও বুঝতে পারে নাই। ভাইয়ের কষ্ট রাইমা বুঝতে পারছে। আচ্ছা আপু, আপনাকে এভাবে কে মেরেছে? আর কেনই বা এত ক্ষত আপনার শরীরে? রাইমার কথায় আলো চুপ করে যায়। মনে পড়ে যায় আগের ঘটনার কাহিনীগুলো। আলোর অবস্থা দেখে রাইমা কিছুটা আঁচ করে, আর তাই আর কিছু জিজ্ঞাসা করেননি আলোকে। সাদ্দামকে ডেকে রাইমা সাইডে নিয়ে গেল। ভাইয়া, আমরা বরঞ্চ ওকে আমাদের সাথে নিয়ে যাই। যে অবস্থা বলা যায় না। আগে আমাদের সাথে ওকে নেই, পরে বিকেলে ড্রেস নিয়ে তুই খোঁজ খবর নিয়ে জানিস। ঠিক বলছস তুই, ওকে নিয়ে চল আমাদের সাথে। যেই অবস্থায় পাইছি, পরে যদি এর থেকেও খারাপ হয়, আর বাচ্চাটা কি হয়েছে তাও দেখে আসবনে। 2 ভাই বোন মিলে আলোকে রাজি করিয়ে তাদের সাথে নিয়ে গেল। আলো কিছুতেই বিশ্বাস করতে চাইছিল না। আর কোনো কিছু না ভেবে যদি ফিরে আগের বারের মতো ঘটনা ঘটে, সেই রিস্ক নেওয়া যাবে না। আলোকে নিয়ে মিরপুর 10-এ 8তলা বিল্ডিংয়ের সামনে নামলো তারা। রাইমা ও তার ভাই ঢাকা থাকে, বাবা মা গ্রামে গেছে। 6তলার ফ্ল্যাট পুরোটা কিনে নিয়েছে 2 ভাই বোন। বাসায় গিয়ে রাইমা ফ্রেশ হয়ে রান্না সেরে নেয়। আলোর দুর্বলতা এখনও কাটেনি, ঘুমের ইঞ্জেকশনে এখনও ঘুমাচ্ছে। সাদ্দাম এসেই আলোর থেকে ঠিকানা নিয়ে বেরিয়ে গেছে আদিলের বাড়ির খোঁজে। মিরপুর থেকে মোহাম্মদপুর অনেকটা দূরে নয়। আলোর দেওয়া ঠিকানার মতো গিয়ে আলোর বাড়ির পাশে চায়ের দোকানে বসলো আদিল। চাওয়ালাকে উদ্দেশ্য করে চা বানাতে বলল। আচ্ছা মামা, সামনের বাসাটা কি আদিল ভাইয়ের? হ, আমনে কি লাগেন হের? তেমন কেউ না, এমনি টুকটাক চিনি। উনাদের বাসায় কিসে এত ঝামেলা? আপনারে তো আগে দেখি নাইক্যা, নতুন আইছেন? জানেন না আদিল ভাইয়ের বউ আর একটা ব্যাটার লগে ভাইগা গেছে আজকে 11 দিন। 2 মাসের ফুটফুটে মাইয়া থুইয়া। বেডাও কিয়ারলো ভাই জানেন? আলো আপার ছুডু বোন আছে না, মাইয়াডা বড় ভালা। বাচ্চা ওই মাইয়াডারে কাইলকের রাইতে বিয়া কইরা লাইছে। হায়রে বাপ মাও লোভী, বিয়া দিয়ে দিছে। আচ্ছা মামা, ধন্যবাদ, টাকাটা রাখেন। আদিলের বিয়ের কথায় সাদ্দাম কিছুটা খুশি হয়।
এই বেলায় সে স্বার্থপর হলো। ভালোবাসার মানুষকে একবার পাওয়ার সুযোগ পাইলে কেউ হাতছাড়া করে? কিছু সময় নিজের ভাবনায় আবার সাদ্দামের খারাপ লাগা শুরু। ছি ছি, কী সব ভাবতেছে সে। ওখানে আর দেরি না করে বেরিয়ে গেল। আলোকে খবর দেওয়া লাগবে তার। আলো যা ভালো মনে করে করবে। আলোর বোন তার সংসার। বাসায় ফিরে দেখে আলো আর রাইমা গল্প করছে। তাদের বিপরীত পাশের সোফায় বসলো, চোখ বন্ধ করে বলল, সবাই ভাবছে আপনি পালিয়ে গেছেন কারো সাথে, বেবিকে রেখে। তাই আপনার হাজবেন্ড আপনার বোনকে বিয়ে করে নিয়েছে। সাদ্দামের কথায় মনে হলো কেউ আলোর মাথায় বাঁশ দিয়ে আঘাত করলো। চলবে? এই পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।